নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। শুরু করছি 6টার প্রাইম টাইম। আর প্রথমেই যেদিকে আমাদের নজর রাখতে হচ্ছে, আজ এক অভূতপূর্ব দৃশ্য দেখলো গোটা দেশ। এই যুদ্ধ পরিস্থিতিতে আবারও 1971 সালের পর এই প্রথম দেখা গেল মক ড্রিলের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই ছবি আজ দেখা গেল। আগামীকাল অর্থাৎ বুধবার মক ড্রিল চলবে দেশের বিভিন্ন প্রান্তে এবং সেখানে দাঁড়িয়ে আজ বিভিন্ন জায়গায় প্রস্তুতির ছবি উঠে এলো। সেই ছবি অবশ্যই আপনাদেরকে দেখাবো। মক ড্রিলের ঘোষণা করা হয়েছে এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কি করা যাবে আর কি করা যাবে না, সাধারণ নাগরিকদের সচেতনতার পাঠ দিতেই দেশ জুড়ে অসামরিক মহড়া হতে চলেছে বুধবার। আপনাদের দেখাচ্ছি ডাল লেকের ছবি। আপনারা দেখছেন জম্মু কাশ্মীরে পেহেলগাঁও হামলা। আপনাদের মনে থাকবে গত 22শে এপ্রিলের ঘটনা। হিন্দুদের পরিচয় জেনে জেনে কিন্তু খুন করা হয় প্রায় 26 জন পর্যটককে এবং তারপর থেকেই আমরা দেখেছি একের পর এক করার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। এবারে দেখা গেল মক ড্রিলের ঘোষণা করা হয়েছে। 244টি জেলায় মক ড্রিল, এমনটাই নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। জরুরি বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। সিভিল ডিফেন্স মজবুতে তোড়জোড় এবং জম্মু কাশ্মীরের স্কুলেও কিন্তু দেখা গিয়েছে মক ড্রিল এর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং ইতিমধ্যে আপনাদের ডাল লেকের ছবি দেখাচ্ছি। আপনারা দেখছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে কি করতে হবে, কি করা যাবে না, সেই সমস্ত কিন্তু সাধারণ নাগরিকদের সচেতনতার পাঠ দিতেই আজ এই প্রস্তুতির ছবি উঠে এলো বিভিন্ন প্রান্ত থেকে। জম্মু কাশ্মীরের স্কুলেও যেমনটা মক ড্রিলের ছবি দেখা গিয়েছে, তারই পাশাপাশি আপনাদের ডাল লেকের ছবি দেখাচ্ছি। আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই আজ দিনভর, সেই ছবি দেখা গেল। কেন্দ্রের নির্দেশে বুধবার রাজ্যে রাজ্যে মক ড্রিল, সাধারণ নাগরিক ও ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ। এয়ার রেড ওয়ার্নিং সাইরেন বাজানোর নির্দেশ। দেশের বিভিন্ন জায়গায় মক ড্রিল এমনটাই ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। আপনাদের দেখাচ্ছি রাজস্থানের ছবি। সেখানেও ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেখানে। যেমন ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তারই পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ নাগরিকরা তারা কি করবে, এই মক ড্রিলে কি করতে হবে কি করতে হবে না, সেই সমস্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আজ এই প্রস্তুতির মাধ্যমে। আজ দেখা গেল সেই অভূতপূর্ব দৃশ্য গোটা দেশ জুড়ে। আমরা দেখলাম সেই অভূতপূর্ব দৃশ্য। 1971 সালে সেই স্মৃতি যেন আবারও উস্কে দিল। 1971 সালের পর প্রথম যুদ্ধ পরিস্থিতি নিয়ে মক ড্রিল। 7 তারিখের আগেই আজ অসাধারণ সেই দৃশ্য দেখা গেল। আপনাদের দেখাচ্ছি রাজস্থানের ছবি। 7 তারিখের প্রস্তুতি নিতে দেখা গেল গোটা দেশকে। আপনারা দেখছেন, এর আগেই আপনাদের ডাল লেকের ছবি দেখাচ্ছিলাম, এবার রাজস্থানের ছবি আপনাদের দেখাচ্ছি। সেখানে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। হামলা হলে কি কি করতে হবে, কি কি করণীয় শেখানো হবে এই মক ড্রিলে। রাজ্যের 17টি জেলায় মক ড্রিল এবং আত্মরক্ষা প্রশিক্ষণের প্রস্তুতি। তারই পাশাপাশি আপনাদের এই মুহূর্তে রাজস্থানের ছবি দেখাচ্ছি। সেখানে কি করতে হবে, সাধারণ মানুষরাই বা কি করবেন এবং ছাত্রছাত্রীদেরও কিন্তু দেখা গিয়েছে সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আপনাদের রাজস্থানের ছবি দেখাচ্ছি, আপনারা দেখছেন সেই ছবি। আগামী 7 তারিখ অর্থাৎ আগামীকাল বুধবার সেই মক ড্রিলের ঘোষণা করেছে, নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এবং 7 তারিখের আগে আজ সেই অভূতপূর্ব দৃশ্য দেখা গেল গোটা দেশ জুড়ে। আপনাদের দেখাচ্ছি লখনৌয়ের ছবি। এর আগেই আপনাদের রাজস্থানের ছবি দেখাচ্ছিলাম, তার আগেই ডাল লেকের ছবি দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আপনারা দেখছেন লখনৌয়ের ছবি। ইতিমধ্যেই শুরু হয়েছে মক ড্রিলের প্রস্তুতি। সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিভাবে কি করা হচ্ছে, সমস্তটাই আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তাদেরকে কেউ সমস্যায় পড়লে কিভাবে বাঁচাতে হবে এবং কি কি করণীয় সেই সময়, সমস্তটাই কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই মক ড্রিলের মাধ্যমে। 1971 সালের পর এই প্রথম স্মৃতিতে 1971 সালের যুদ্ধ। और हाथ में
दूसरे घायल है, यहाँ पे इंतजार नहीं किया कि आपके सामने कंधे पर उठा, ये कंधे पर नहीं आप हटाओ। तो क्या आपको करना है? Explaining that how और टीचर को अपने प्रश्न को एक दूसरे से कोऑर्डिनेट करने की कोशिश करता है। going on different types of different tempo और हाथ में वो हाथ दूसरे घायल है, यहाँ पे इंतजार नहीं किया कि आपके सामने कंधे पर उठा, ये कंधे पर नहीं आप हटाओ। পাশাপাশি আপনাদের দেখাচ্ছি নয়াদিল্লির রাজীব চকের ছবি। আপনারা দেখছেন একদিকে যখন লখনৌতে শেখানো হলো আহত নাগরিকদের উদ্ধার করবার কায়দা, এবং অন্যদিকে আমরা দেখেছি যে ডাল লেকেও কিন্তু মহড়ায় বিপর্যয় মোকাবিলা দল, এবং রাজধানী দিল্লির রাজীব চকেও মহড়া পুলিশের। আপনাদের সেই ছবি দেখাচ্ছি। সময় যতই এগোচ্ছে ততই যেন উত্তেজনা বাড়ছে ভারত পাকিস্তানের মধ্যে। পেহেলগাঁওয়ের ঘটনার চরম প্রত্যাঘাত চাইছে গোটা দেশ। জল, স্থল, আকাশ একের পর এক সামরিক মহড়া দিচ্ছে ভারত। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি রাজধানী দিল্লির রাজীব চকে মহড়া পুলিশের। আপনাদের এর আগেই লখনৌয়ের ছবি দেখাচ্ছিলাম। লখনৌতে শেখানো হয়েছে আহত নাগরিকদের উদ্ধার করবার কায়দা, এবং তারই পাশাপাশি ডাল লেকের ছবি আপনাদের দেখিয়েছিলাম। সেখানে দেখা গিয়েছে যে মহড়ায় বিপর্যয় মোকাবিলা দল, এবং ইতিমধ্যেই আপনাদের দেখাচ্ছি নয়াদিল্লির রাজীব চকের ছবি। সেখানে দেখা যাচ্ছে মহড়া পুলিশের। সময় যতই এগোচ্ছে ততই উত্তেজনা বাড়ছে ভারত পাকিস্তানের মধ্যে। বুধবারই হতে চলেছে 1971 সালের পর দেশের সবচেয়ে বড় অসামরিক যুদ্ধ মহড়া। এবার যুদ্ধ পরিস্থিতির প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ। এছাড়াও আপনাদের দেখাবো কাশ্মীরের বিভিন্ন স্কুলে কিন্তু ইতিমধ্যেই চলছে প্রশিক্ষণ। আপনারা দেখছেন একটি মেয়েদের স্কুলে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে আচমকাই যদি আক্রমণ হয় সেই আক্রমণে বাঁচবে কি করে তারা, সেই সময় কি করবেন তারা, ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আপনাদের দেখাচ্ছি কাশ্মীরের একটি মেয়েদের স্কুল, সেখানে দেখা যাচ্ছে প্রশিক্ষণ, মহিলা স্কুল, সেখানে দেখা যাচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি। इन सभी को मानते हुए अपने घर जाके अपने छोटे भाई बहन और अपने पेरेंट्स को भी सारी चीजें बताएं। ओके, थैंक यू। सावधान में रहो, बी बनो पूरे। अरे जैसे जगदेव साहब ने बोला ना 2 लाइनें तूने बोली, मैं सावधान सब करती हूँ। ठीक 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 ठीक। आप इजी हो जाओ, आपके साथ आपको ये बताएंगे जो चीज बताएंगे, कवरेज करेंगे कि किस बेस पे ले रही है। तो कल हमारे पूरे जम्मू में एक मॉक ड्रिल होने जा रही है। उसके लिए आज हमने स्कूल में भी कि अगर कोई ऐसी इमरजेंसी आती है, अगर आप लोग बाहर हैं, ठीक है, तो आपको सेफ प्लेस ढूंढना है। कोई सबसे पहले तो नीचे लेट जाओ, ठीक है, कोई ऐसी जगह जहां पर आप अपनी सेफ्टी, अगर छोटी छोटी कोई कैरी बनी है, जैसे बनेरिया बनी है, उसके साथ बिल्कुल अपने आप को चिपका के वहां लेट जाओ। अदरवाइज इस साइड मुड़ो, इस साइड मुड़ो, इस साइड मेरी तरफ मुड़ो। अब देखो, कोई अगर आपको सिचुएशन लगती है, सबसे पहले तो अपने आप को बैंड, ठीक है, सारा बैंड। और क्या है सेफ प्लेस, अगर आप यहाँ पर देखोगे तो क्या सेफ प्लेस आपको लग रही है?
আপনাদের দেখাচ্ছি জম্মু কাশ্মীরের একটি মহিলা স্কুল, সেখানে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আচমকা আক্রমণে বাঁচার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীদের। আপনারা দেখছেন সেই ছবি। জম্মু কাশ্মীরের আরও একটি স্কুলের ছবি আপনাদের দেখাবো। সেখানে ইতিমধ্যেও সেখানেও প্রস্তুতি শুরু হয়েছে এবং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেখানেও। আপনারা দেখছেন সেই ছবি। ভারত পাকিস্তান উত্তেজনার আবহে গোটা দেশে এই আচমকা হানায় মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার নির্ধারিত হয়েছে 1971 সালের ইন্দো পাক যুদ্ধের পর প্রথমবার গোটা দেশ জুড়ে মক ড্রিলের দিনক্ষণ। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন কিভাবে কি করতে হবে, কি করতে হবে না, সেই সমস্ত কিন্তু শেখানো হচ্ছে। আজ একেবারে অভূতপূর্ব সেই দৃশ্য আজ দেখা গেল। को बताया है कि जैसे सभी बच्चों को पता है, जो आपको भी पता है कि एक इंडिया और पाकिस्तान की एक टेंशन बनी हुई है, कहीं लड़ाई ना हो जाए, जंग ना लग जाए। इसके मद्देनज़र गवर्नमेंट ऑफ इंडिया की मिनिस्ट्री ऑफ होम अफेयर्स से भी हमें एडवाइजरी जारी की गई है कि हमने बच्चों को कैसे बताना है कि अगर फायरिंग हो जाती है, लड़ाई जंग लग जाती है, तो हम अपने आप को कैसे सेफ रखना, अपने आप को कैसे रेस्क्यू करना है। तो हमने आज पूरा दिन बच्चों को यही ड्रिल में मॉक ड्रिल आज का सब्जेक्ट ही हमारा मॉक ड्रिल रहा है कि अगर फायरिंग हो जाती है तो हमने जहाँ जहाँ बच्चे बैठे हैं, जैसे डेस्क के ऊपर बच्चे बैठे पढ़ रहे हैं, तो हमने अपने अपने डेस्कों के नीचे छिप जाना है। जहाँ अगर सायरन की आवाज़ आती है, बड़ी लंबी आवाज़ आ जाती है, साउंड की आवाज़ आती है, तो भी हमने अपने आप को सेफ रखना है। जहाँ भी सेफ प्लेस है, कॉर्नर है, अगर हम घरों में हैं तो अपनी रात को लाइटें बंद कर देनी है। घर में बंकर बने हुए हैं, इंडिविजुअल बंकर भी हैं, कम्युनिटी बंकर भी हैं, उसमें छिप जाना है कहीं कॉर्नर पे। अगर नहीं है तो हमारे जो स्टोर्स वगैरह हैं, पीछे कमरे जो हैं, वहाँ पे हमने छिप जाना है, अपने आप को सेफ रखना है। আরও একটি জম্মু কাশ্মীরের স্কুলের ছবি আপনাদের দেখাবো। সেখানেও কিন্তু ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। আচমকায় যদি আক্রমণের ঘটনা ঘটে, হঠাৎই যদি আক্রমণ হয়, তাহলে কি করতে হবে আর কি করতে হবে না, সেই সমস্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নতুন প্রজন্মের অনেকেই কিন্তু এই যুদ্ধকালীন পরিস্থিতির প্রোটোকল সম্পর্কে ওয়াকিবহাল নন, সেক্ষেত্রে কিন্তু এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। पूरा नीचे हो गया, आपको ऐसा नहीं करना है, आपको क्या करना है, आराम से हाथ लेके पीछे इस साइड पे आपको ऐसा इमेजिन करना है कि इस साइड डिफेंस है, आपने छोटे बच्चों का। প্রাক্তন বিএসএফ কর্তা এসকে মিত্র এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এখন প্যারামিলিটারি ফোর্স বলতে বিএসএফ, আইটিবিপি, সিআরপিএফ, আরপিএফকে ধরা হয়, সিআইএসএফ অ্যান্ড আসাম রাইফেলস। তাতে দেখা যাচ্ছে যে তারা যখন যুদ্ধের সঙ্গে এনগেজ হয়ে যাবেন, তখন যে কাজগুলো তার কিছু অংশ সাধারণ মানুষের দায়িত্ব বর্তায়, যে তারেও দায়িত্বশীল হয়ে সেই কাজের সঙ্গে যাতে যুক্ত হতে পারেন কিংবা হন। কারণটা হচ্ছে আমরা জানি না যে যুদ্ধ আদৌ হবে কি না, কারণ যুদ্ধ অত্যন্ত একটি আগলি অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ অ্যাডভেঞ্চার। দ্বিতীয়ত, যুদ্ধ হলো না, কিন্তু প্রস্তুতি কেন আমাদের কম থাকবে? আমরা কেন কমপ্লাসেন্ট হব যে নাথিং উইল হ্যাপেন টু আস, যেটা এই 22 রানে হয়েছে। ওখানে কেউ কিন্তু তাদের কাছে সাহায্যের জন্য আসেনি কেন? এই প্রশ্নটা তো অনেকের মাথায় আসছে যে তোমরা খালি ওখানে গেলে আর তারা আধ ঘন্টা 40 মিনিট ধরে আমাদের হত্যা করে গেল, আর যাওয়ার সময় বলে গেল মোদি কো বতা দেনা। এই জিনিসটা কি করে হলো? একজন পেশেন্টকে ইভাকুয়েট করব, একজন যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, ঈশ্বর করুন কোনোদিন না হয়, তাকে কিভাবে ট্যাকেল করব, অ্যাম্বুলেন্স কিভাবে ইউজ করব, ডাক্তাররা তারা কিভাবে থাকবেন, ফার্স্ট এইড অ্যান্ড
যে নেসেসারি মেডিসিন সেগুলো যেন থাকে এক জায়গায়, এই সব নিয়ে যাতে এই যারা সিভিলিয়ান তার মধ্যে আমরাও সবাই যদি কারোর কিছু এই ধরনের হয় যেন সেই রাত 2টোর সময় যে লোককে ওঠাতে না হয় যে আমাকে 2টো অ্যাসপিরিন দিন কি ডিসপিরিন দিন। সুতরাং এই যে জিনিসগুলো আমার রিকোয়ারমেন্টটা এখন যেটা করেছেন সেটা যদি আরেকটু আগের থেকে এটা হতো আমার মনে হয় ভালো হতো। সপ্তাহে একদিন ড্রিলে তো কিচ্ছু হয় না, মক ড্রিলগুলো এইগুলোই। বুধবার রাজ্যের 26টি এলাকায় মক ড্রিল, উত্তরবঙ্গেও হবে মক ড্রিল, অন্যদিকে কলকাতাতেও হবে মক ড্রিল। এই খবর নিয়ে ফিরবো, তবে এখন সময় ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর। সময় যতই এগোচ্ছে ততই উত্তেজনা বাড়ছে ভারত পাকিস্তানের মধ্যে। বিরতির আগে যাবার আগে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আগামীকাল অর্থাৎ বুধবার দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু মক ড্রিলের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেখানে দাঁড়িয়ে কলকাতাতেও হবে মক ড্রিল এবং তারই পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু মক ড্রিলের ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রস্তুতির ছবি আপনাদের দেখাচ্ছিলাম, সেখানে দেখাই গিয়েছে আহত নাগরিকদের উদ্ধার করবার কায়দা, ডাল লেকে মহড়ায় বিপর্যয় মোকাবিলা দল এবং রাজীব চকে আমরা দেখেছি পুলিশি মহড়া। ইতিমধ্যেই নিউজরুম থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যে মক ড্রিলের ঘোষণা করা হয়েছে সেখানে দাঁড়িয়ে 1971 সালের পর এই মক ড্রিল কেন, কি কারণে এই ব্যবস্থা নেওয়া হলো, কি মনে করা হচ্ছে? দেখো, একেবারেই পাকিস্তানকে প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে ভারত এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল দেশ জুড়ে 259টি জায়গায় মক ড্রিল বা অসামরিক মহড়া এবং আমাদের রাজ্যেও 23টি জেলার 31টি জায়গায় আগামীকাল কিন্তু যুদ্ধের মহড়ার প্রস্তুতি নেওয়া হবে। এবং যেটা তুমি বললে 1971 সালের পর অর্থাৎ 63 বছর পর আবারও কিন্তু এই মক ড্রিলের প্রস্তুতির একটা দেখা যাচ্ছে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং আমাদের রাজ্যে মূলত যে জায়গাগুলিতে মক ড্রিল হবে, গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেখানে প্রশাসনিক ভবন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন সেতু, যে তেল উত্তোলন কেন্দ্র রয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায়, জলবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু একই রকমভাবে যুদ্ধের মহড়ার প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। এবং ইতিমধ্যে যে অ্যাডভাইজারি জারি করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে রাজ্য জুড়ে মূলত উত্তরবঙ্গকে বেশি জোর দেওয়া হচ্ছে মক ড্রিলের ক্ষেত্রে। তার কারণ আমরা দেখেছি যে সন্ত্রাসবাদী কার্যকলাপের ক্ষেত্রে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হয় উত্তরবঙ্গকে। সেক্ষেত্রে উত্তরবঙ্গ তো বটেই, অর্থাৎ উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা থেকে শুরু করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বালুরঘাট এবং ফারাক্কায় মক ড্রিলের হবে আগামীকাল মক ড্রিলের সম্ভাবনা রয়েছে। এবং অন্যান্য যে জেলাগুলো রয়েছে অর্থাৎ গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাওড়া এবং হুগলি, হাসিমারা, খড়গপুর, আসানসোল, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় কিন্তু মক ড্রিলের প্রস্তুতির একটা ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবং কি মূলত মক ড্রিলে কী কী বিষয় শেখানো হয় বা প্রশিক্ষণ দেওয়া হয়, যেটা বলা হচ্ছে যে কোনো হামলা হলে কিভাবে আশ্রয়স্থল খুঁজে বের করা হবে এবং সেই পদ্ধতি মূলত শেখানো হয়। প্রাথমিক চিকিৎসা পদ্ধতি শেখানো হবে এবং তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ যে মিলিটারি বেস রয়েছে, পাওয়ার প্লান্ট যেগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ বিল্ডিংকে এমনভাবে ঢেকে দেওয়া হবে যাতে কিন্তু স্যাটেলাইটে সেই জায়গাগুলি ধরা না পড়ে। এবং একই সঙ্গে বিমান হানা হলে কী কী করণীয়, ব্ল্যাকআউটের সময় কিভাবে নিজেদেরকে নিরাপদে রাখবেন নাগরিকরা, বাড়িতে টর্চ এবং বিভিন্ন মোমবাতি প্রস্তুত রাখা, সাধারণ মানুষকে কিভাবে নিরাপদে রেখে যুদ্ধের মোকাবিলা করা যায় সেই বিষয়টাই কিন্তু মূলত এই মক ড্রিল বা এই যুদ্ধের যে অসামরিক মহড়া তার মাধ্যমে শেখানো হবে। এবং বলা হচ্ছে যে ইতিমধ্যেই এই মক ড্রিল সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই সিভিল ডিফেন্স সংক্রান্ত বিষয় একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে আজকে এবং সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন ছাড়াও একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন, এনডিআরএফের ডিজি উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের তরফ থেকে সমস্ত রাজ্যেরই যারা মুখ্য সচিব থেকে শুরু করে অসামরিক প্রতিরক্ষা বিভাগের যারা প্রধানরা রয়েছে তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এবং সেখানে মক ড্রিলের প্রস্তুতি নিয়ে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। রাজ্যের তরফ থেকে মুখ্য সচিব মনোজ পান্ত, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব রাজেশ সিনহা প্রত্যেকে উপস্থিত ছিলেন, ডিজি সিভিল ডিফেন্স জগমোহন উপস্থিত ছিলেন এবং একেবারে স্পষ্টতই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে যে যদি কোনোভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে আগামীকাল
থেকে একেবারে 7 দিনের মধ্যে কিন্তু প্রত্যেকটি রাজ্যকেই তার প্রস্তুতি শুরু করে দিতে বলা হয়েছে এবং সামগ্রিকভাবে উদ্ধার কাজ এবং তার প্রস্তুতি পরিস্থিতিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং তার প্রস্তুতি বৈঠক ইতিমধ্যে বলা যেতে পারে। এবং আগামীকাল যে বিষয়টা বললাম যে রাজ্য জুড়ে রাজ্যের 23টি জেলার 31টি জায়গায় মহড়ার সম্ভাবনা এবং দেশের 259টি জায়গায় মহড়ার সম্ভাবনা রয়েছে। এবং তোমাকে বলবো এই যে যুদ্ধের যে সাইরেন যেটা বলা হচ্ছে, দেশ জুড়ে বাতাস কাঁপাবে কিন্তু সাইরেন। এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 17টি জেলাকে অতি স্পর্শকাতর বলে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। কোথায় কোথায় মকড্রিল হবে, যদিও রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেই সেই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে যে তথ্য ইতিমধ্যে হাতে এসেছে, শহর কলকাতাতে এখনো পর্যন্ত বলা হচ্ছে যে 95টি সাইরেন রয়েছে, যদিও তার মধ্যে বেশ কিছু সাইরেন কিন্তু অব্যবহারের কারণে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে বা দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে রয়েছে, সেগুলোকে আবারও দ্রুত সারিয়ে কার্যকরী করার কথা বলা হচ্ছে। এবং প্রত্যেকটা জেলাতেই 20 থেকে 25টি সাইরেন রয়েছে। সেই প্রস্তুতি অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, নিহত জওয়ান ঝন্টু আলী শেখের স্ত্রীকে চাকরি, এই খবর নিয়ে ফিরবো, তবে এখন সময় ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত জওয়ান ঝন্টু আলী শেখের স্ত্রীকে চাকরি। আপনারা জানেন গতকালই কিন্তু মুর্শিদাবাদ গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ শ্রুতিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোনো দাঙ্গা দেখতে চাই না, বিজেপির কথায় প্ররোচিত হবেন না, আমি সব ধর্মকে ভালোবাসি, বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত জওয়ান ঝন্টু আলী শেখের স্ত্রীকে চাকরি ঘোষণা। ঝন্টু আলী শেখ, তেহট্টে কৃষ্ণনগরে বাড়ি, দেশের জন্য প্রাণ দিয়েছেন কাশ্মীরে। আমি তার পরিবার, তার স্ত্রী শাহনাজ শেখ এবং তার সন্তান সন্ততিদের যারা দেশের জন্য কাজ করে, আমরা তাদের স্যালুট জানাই। ওরা আমাদের গর্ব। সবসময় আমরা যেন এই পরিবারগুলোকে মনে রাখি এবং আমাদের সাথে রাখি। ওরা থাকতো, কাজ করতে গিয়েছিল ওর হাজবেন্ড, তখন হায়দ্রাবাদে থাকতো, কিন্তু এখনও ফিরে এসছে। ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেল, ওখানেই হোমগার্ডের চাকরি করবে। ওর ছেলে মেয়ের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য 10 লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো। এরপরেও যদি কোনো সাহায্য চায়, আমি সবসময় আছি ওদের পরিবারের একজন হিসেবে। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, আজ শ্রুতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন ঘোষণা করলেন যে কোনো দাঙ্গা দেখতে চাই না, অন্যদিকে তিনি আজ বললেন নিহত জওয়ান ঝন্টু শেখ আলীর স্ত্রীকে চাকরি ঘোষণা করলেন তিনি। স্নেহা, তোমাকে প্রথমেই জানাবো যে আমরা দেখেছি মুর্শিদাবাদে যে নৃশংস ঘটনা ঘটেছে এবং তার ঠিক 3 সপ্তাহ বাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শামশেরগঞ্জ গিয়েছেন এবং রীতিমতো শ্রুতির মঞ্চে দাঁড়িয়ে তিনি জেলাবাসীকে অর্থাৎ মুর্শিদাবাদবাসীকে কিন্তু তিনি একটা শান্তি বজায় রাখার বার্তা তিনি দিয়েছেন। অর্থাৎ তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে তিনি রীতিমতো দাঙ্গা এড়িয়ে যাওয়ার কথা বলেছেন, দাঙ্গায় পা দেবেন না। এবং তিনি কি বলেছেন যে বিজেপিকে নিশানা করে কার্যত এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলেছেন যে বিজেপির কথা শুনে চলবেন না, কোনো ধর্মীয় সংগঠন বা মৌলবাদীদের কথা প্ররোচিত হবেন না। আমি দাঙ্গা পছন্দ করি না, আপনারা দাঙ্গা করলে আমায় পাবেন না, দিদিকে পাবেন না। এই কথা কিন্তু কোট আনকোট মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ মুর্শিদাবাদ থেকে ওখানকার অধিবাসীদের জন্য তিনি এই বার্তা দিয়েছেন। পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রীতিমতো বলেছেন যে চোখের সামনে আমি কোনো রকম দাঙ্গা দেখতে চাই না, মানুষ দাঙ্গা করে না, পরিকল্পনা করে বাইরে থেকে দাঙ্গাকারীদের আনানো হয়। তিনি কিন্তু নাম না করে অর্থাৎ নিশানা করেছে বিরোধী দলকে, রাজ্যের বিরোধী দলকে, এবং তিনি বারংবার শান্তি বজায় রাখার একটা বার্তা তিনি কিন্তু মুর্শিদাবাদবাসীকে দিয়েছেন। স্নেহা,
একেবারে সঙ্গে থাকো স্বপ্না। শ্রুতিতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে যখন ঝন্টু আলু শেখের স্ত্রীর চাকরি ঘোষণা করলেন, অন্যদিকে কোনো দাঙ্গা দেখতে চাই না, বিজেপির কথায় প্ররোচিত হবেন না, আমি সব ধর্মকে ভালোবাসি, বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। একটা জিনিস দেখেছি, 1992 সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সারা বাংলায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় হয়নি। মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা করতে দেননি। বামফ্রন্ট আমলে কাটরা মসজিদে আমি দেখেছিলাম, আমি এসছিলাম তখন, 40 জন মানুষ মারা গিয়েছিল কাটরা মসজিদের যে দাঙ্গা হয়েছিল। আবারও যাবো আমাদের প্রতিনিধি স্বপ্নার কাছে। স্বপ্না, আজ মুখ্যমন্ত্রী বললেন যে আমি কোনো রকম দাঙ্গা দেখতে চাই না, আর কি কি বলেছেন তিনি? জানিয়ে রাখবো স্নেহা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মুর্শিদাবাদ থেকে শান্তির বার্তা দিলেন, অর্থাৎ শান্তি বজায় রাখার একটা বার্তা তিনি দিলেন, এবং পাশাপাশি তিনি কিন্তু এটাই জানালেন যে দাঙ্গা করলে সবাই যদিও থাকে আমি কিন্তু থাকবো না, অর্থাৎ দিদিকে কিন্তু পাবেন না। আমি দাঙ্গা চাই না, আমি আলো চাই, অন্ধকার চাই না। ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে ভক্তি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে সংস্কৃতি, আমি সব ধর্মকে ভালোবাসি। তিনি কিন্তু উল্লেখ করছেন যে আমি সব ধর্মকে ভালোবাসি, এবং তিনি কিন্তু বারংবার বলেছেন যে দাঙ্গায় পা দেবেন না, অর্থাৎ দাঙ্গা করবেন না, দাঙ্গার জন্য যারা প্ররোচিত করছে, যারা তাদের প্ররোচনায় কিন্তু পা দেবেন না। কার্যত তিনি বিজেপিকেই নিশানা করছেন, আমরা সেই ছবিই কিন্তু দেখতে পেলাম। এবং পাশাপাশি তিনি বলছেন যে কোনো সংগঠনকে, অর্থাৎ যে সমস্ত সংগঠন দাঙ্গা বাঁধায় সেই সমস্ত সংগঠনের কথায় পা দেবেন না। দাঙ্গা কিন্তু সাধারণ মানুষ বাঁধায় না, দাঙ্গা বাইরে থেকে মানুষ নিয়ে এসে পরিকল্পিতভাবেই দাঙ্গাকারীদের বাইরে থেকে আনানো হয় এবং তারপরেই দাঙ্গা করে। এই বার্তা কিন্তু মুখ্যমন্ত্রী আজ দিয়েছেন। স্নেহা, একেবারে সঙ্গে থাকো স্বপ্না। অন্যদিকে সল্টলেকে শুভেন্দু অধিকারীর প্রতিবাদে জাফরাবাদের পরিবার, শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে হিংসায় আক্রান্ত 900 জন, 40 জন নকল ক্ষতিগ্রস্তকে চেক বিলি। জাফরাবাদে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই, কোনো ক্ষতিগ্রস্ত গ্রামে মুখ্যমন্ত্রী যাননি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই চলবে, নিহতদের পরিবারকে চাকরি দেব, পারলে আমাকে আটকাবেন, চ্যালেঞ্জ। সল্টলেকে প্রতিবাদ মঞ্চে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। মানবাধিকার কমিশন, যা মমতা ব্যানার্জির একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে, 900-র বেশি ক্ষতিগ্রস্ত পরিবার বেদবনা থেকে মাত্র 40 জনকে জোগাড় করে পুলিশ, তৃণমূল তারা নকল ক্ষতিগ্রস্ত দেখিয়ে কিছু টাকা দিয়েছেন। প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবার মমতার দয়া দাক্ষিণ্য নয়, প্রত্যেকটা ক্ষতিপূরণ আমরা আপনাদের আদায় করে দেব। মমতা ব্যানার্জি তার পুলিশ, তার এডিএম, তার নেতাদের পাঠিয়েছিলেন 10 লাখের চেক দিয়ে, বলেছে মমতার টাকা নেব না, এনআইএ চাই, বিএসএফ এর পার্মানেন্ট ক্যাম্প জাফরাবাদে চাই। আমি কৃতজ্ঞ, বুঝিয়ে দিয়েছে হিন্দু কারা, আসল হিন্দু কে, আর জালি হিন্দু মমতা ব্যানার্জি। আমিও এই পরিবারকে চাকরি দেব। আপনি পারলে আটকাবেন, যা ক্ষতি হয়েছে আদায় করে দেব হাইকোর্টের মাধ্যমে। হিন্দু শেষ করো, জয় শ্রীরামকে মুছে দাও। দেখেননি আপনারা লাইভে? ওতাবাড়ি যারা আছেন হাত তুলুন। আপনার পুলিশ সেদিন শেষ করে দিত এই দাঙ্গাবাজরা। কি চাই? ধুলিয়ানের চেয়ারম্যান তৃণমূলের দাঙ্গায় ছিল, হ্যাঁ কিনা বলুন? মনিরুলের দাদা কাউসার ফারাক্কার এমএলএ দাঙ্গায় ছিল, হ্যাঁ কিনা বলুন? সব জায়গায় হিন্দু পরিবারগুলো বাড়িতে বেলা 11টা থেকে কালো পতাকা তুলে মমতা ব্যানার্জিকে ঘৃণার সঙ্গে
প্রত্যাখ্যান করেছে। জালি হিন্দু মমতা আর তার জেহাদিরা জেলে যাবে। নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, শুভেন্দু অধিকারীর বক্তব্য, সল্টলেকের প্রতিবাদ মঞ্চে তিনি যে বক্তব্য রেখেছেন শোনালাম, সেখানে কার্যত শুভেন্দু অধিকারী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তা বলাই যায়। একদমই স্নেহা, মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বলা যেতে পারে কি রাজ্যের শাসক দল এবং বিরোধী দল একটা অভিযোগ পাল্টা অভিযোগের একটা পালা কিন্তু এই ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে যখন মুখ্যমন্ত্রী শামশেরগঞ্জে গিয়ে বিরোধী দলকে অর্থাৎ বিজেপিকে নিশানা করছেন, অন্যদিকে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছে। আমরা দেখতে পাচ্ছি আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যারা মুর্শিদাবাদে যে সমস্ত পরিবার নিপীড়িত হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনের সামনে তারা একটি ধর্ণা অবস্থান করে। তোমাকে জানিয়ে রাখবো যে এই ধর্ণা অবস্থান করার জন্য পুলিশের থেকে, কলকাতা পুলিশের থেকে বা বিধাননগর পুলিশের থেকে তারা পাননি, তারা হাইকোর্ট থেকে অবশেষে পারমিশন নিয়ে আসেন এবং 1টা থেকে 4টে তাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল, তার মধ্যে তারা ধর্ণা করেন এবং সেইখান থেকে অর্থাৎ সেই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী কার্যত তুলোধনা করেন মুখ্যমন্ত্রীকে এবং তাদের যেটা মূল দাবি যে এই মুর্শিদাবাদে যেখানে এই ধরনের নৃশংস ঘটনা ঘটানো হয়েছে সেখানে কিন্তু স্থায়ী বিএসএফ ক্যাম্প তারা দাবি করছে, অর্থাৎ রাজ্যের পুলিশ এবং প্রশাসন কিন্তু তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। এই দাবি নিয়ে কিন্তু আজ তারা রাজ্য মানবাধিকার কমিশনের সামনে তারা ধর্ণা করে। স্নেহা, ধন্যবাদ স্বপ্না। মুর্শিদাবাদে হিংসায় আক্রান্ত 900 জন, 40 জন নকল ক্ষতিগ্রস্তকে চেক বিলি। জাফরাবাদে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই, পারলে আমাকে আটকাবেন, এমনটাই আজ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সল্টলেকের প্রতিবাদ মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সল্টলেকে শুভেন্দু অধিকারীর প্রতিবাদে জাফরাবাদের পরিবার, শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন একদিকে মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে একদিকে যখন তিনি দাঙ্গা করা যাবে না এমনটাই বললেন, অন্যদিকে আজ দেখা গেল সল্টলেকের প্রতিবাদ মঞ্চ থেকে কার্যত শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে সুতিতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন নিহত জওয়ান ঝন্টু আলী শেখের স্ত্রীকে চাকরি দেওয়া হবে। তারই পাশাপাশি তিনি যেমনটা বলেছেন যে কোনো দাঙ্গা দেখতে চাই না, বিজেপির কথায় প্ররোচিত হবেন না, আমি সব ধর্মকে ভালোবাসি। অন্যদিকে তারই পাশাপাশি আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপিকে কার্যত আক্রমণ করেছেন। তারই পাশাপাশি আজ দেখা গেছে সল্টলেকের যে প্রতিবাদ মঞ্চ, সেখানে প্রতিবাদ মঞ্চে শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। প্রাইম টাইম এখন এ পর্যন্ত। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় দেখুন প্রাইম টাইম। এখন বিরতির পর দেখুন নিউজ এক্সপ্রেস এবং সন্ধ্যে 7টায় সানন্দার সঙ্গে দেখুন বেঙ্গল লাইভ।